মাহের দেখা করে সূচনার সাথে এক রেস্টুরেন্টে। মাহের যেভাবে তার ভালোবাসাকে স্যাক্রিফাইস করেছে, কখনো জানতে দেয়নি সে হৈমিকে কতটা ভালোবাসে। সবটা জানায় সূচনাকে। সব শুনে মাহের সূচনাকেও বোঝায়, ভালোবাসার আরেক নাম ত্যাগ দিলে কি খুব ক্ষতি হবে? প্রশ্ন করে মাহের। সূচনা মরিনে সে সম্মতি জানায় ক্ষতি হবে না। সেদিন থেকে মাহের বন্ধুর মতো পাশে রয়েছে সূচনার। এমন মানসিক অবস্থায় মাহেরের মতো একজনকে পাশে পেয়ে সূচনা নিজেকে কিছুটা হলেও সান্ত্বনা দিতে পারছে। সফল হয়েছে মাহির তার ভালোবাসার মানুষকে সম্পূর্ণ বিপদমুক্ত করতে সফল হয়েছে সে। সেই সাথে মানুষ হিসেবে একজন ডিপ্রেশনে ভোগা মেয়ের প্রতি যে মানসিক সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে, এতে তার মনুষ্যত্বের বিকাশ ঘটেছে বহুগুণ। সারাত প্রচণ্ড জ্বালিয়েছে হৈমি। শেষে দুহাতে রুদ্রর পা জড়িয়ে পেটের ওপর পা তুলে দিয়ে বেঘরে ঘুমাচ্ছে। রুদ্রর ইচ্ছে করলো এক শট দিয়ে নিচে ফেলে দিতে, কিন্তু ওই যে ভালোবাসার মানুষ, মনের মানুষ, যত যাই হোক ছুঁড়ে ফেলতে মন মানেনি। রাগে বিড়বিড় করে শুধু এটুকুই বলল, এমন পাগলি বউ যেন আর কারো কপালে না জুটে। আমার প্রত্যেকটা রাত হারাম করার জন্য এক মাথার স্ক্রু ঢিলাই যথেষ্ট। সব শোধে আসলে মিটিয়ে দেব। জাস্ট ওয়েট অ্যান্ড সি। আমাকে চালে আরাম করে ঘুমানোর স্বাদ দুদিনে যত পারো নিয়ে নাও। হৈমি জেগে থাকলে নিশ্চিত খেপে গিয়ে জিজ্ঞেস করতো, এই, আপনি আমাকে স্কুডিলা বললেন? আপনি কিন্তু আমাকে অপমান করছেন। অপমানই যখন করবেন তাহলে বিয়ে করতে কে বলেছিল? আপনি একটা খারাপ লোক। ভেবে মৃদু হাসলো রুদ্র। রুদ্রর ফোন বেজে উঠতেই চোখ বুজেই ফোনটা রিসিভ করে কানে দিল। আরেক হাতে হৈমির পিঠ চেপে নিল। হৈমি তার ওপরে উঠে কাঁধে মাথা রেখে ঘুমোচ্ছে। ঘুমের ঘোরে যে কী সব করে তা যদি জানতো, তাহলে লজ্জায় 3 দিন খাবারই খেত না মেয়েটার। ভেবেই মুচকি হাসলো। ফোনের ওপাশে সাদমান হ্যালো হ্যালো করছে। রুদ্র হ্যালো বলতেই এক ঝাঁক চুল মুখের ভেতর ঢুকে গেল। নাকেও সুরসুরি লাগলো। চুলের ঘ্রাণে এতক্ষণ আরাম পেলেও এখন বিরক্তি নিয়ে বলল, হায় খোদা, এই মেয়েকে একটু শান্ত হয়ে ঘুমোতে পারে না? ঘুমের মধ্যে এত ছটফট কেন করে? কাঁধ থেকে হৈমির মাথা উঠিয়ে বালিশে শুইয়ে দিল। সাদমান অবাক হয়ে বলল, কি রে, তুই কি করছিস? ছটপট করে কেন, কি করছিস তুই? বেশি কথা না বলে কি বলতে ফোন দিয়েছিস সেটা বল। তুই বন্ধু না শত্রু বল তো? বউয়ের সাথে রোমান্স করে বন্ধুকে বলবি না তো শত্রুকে বলবি? চল বিয়ে করাই দিই। তোর বউয়ের সাথে রোমান্স করবি আর আমরা বন্ধুরা মিলে লাইভ দেখব। শালা, তুই খোলস থেকে বের হয়েছিস তাই না? ডাক তোর বউরে, আসল রূপ দেখাই। নিজের জিনিস নিয়ে খোঁচাখুচি করলে কেমন লাগে বলছিস তো? তুই আসলেই একটা জিনিস। সাদে কি আর এমন প্রফেশনে যেতে পারিস? এলাম আছে বলতে হবে। বাঁকা হাসলো রুদ্র। হৈমির ওড়না ঠিক করে দিতে দিতে বলল, এবার কাজের কথা বল। এত ফাউল আলাপ করার জন্য নিশ্চয়ই সকাল সকাল ফোন করিস নি। বাড়ির সামনে আয়, প্যান্ডেলের লোক নিয়ে এসেছি। ওকে। ফোন রেখে হৈমির গালে আলতো চেয়ে গম্ভীর গলায় ডাকতে শুরু করলো রুদ্র। 8টা বেজে গেছে। বেশি রাতে ঘুমানোর ফলে জাগতে দেরি হচ্ছে হৈমির। বেশি রাতে ঘুমানোর জন্য জাগতে দেরি হচ্ছে হৈমির। হৈমি একটু নড়ে চড়ে আবারও ঘুমিয়ে পড়ল। রুদ্র বিরক্ত হলো ভীষণ। হৈমির চুলগুলো হাতের মুঠোয় নিয়ে কানের কাছে মুখ নিয়ে বলল, ঘুম ভাঙবে নাকি চুলগুলো কেচে দিয়ে কাটতে শুরু করব? ধরফরিয়ে উঠে বসলো হৈমি। চুলগুলো সামনে নিয়ে 2 হাতে ধরে ঠোঁট ফুলিয়ে রুদ্রর দিকে তাকালো। ঘুমু ঘুমু চোখে চেয়ে আধো আধো গলায় বলল, চুল কাটবেন কেন? এতই যখন কাটার শখ, নিজেরগুলো কাটেন। মহিলাদের মতো চুল রাখতে লজ্জা করে না? আমার এই মাসুম বাচ্চাগুলোকে কাটতে বলেছে। বাহ, গলার স্বর ভাঙা তবু তেজ কম না। কথা কলেজ মুখে রেডি করে রাখো নাকি? বেশি কথা না বলে ফ্রেশ হয়ে নিচে ভাবি আর মায়ের কাছে যাও। বলেই রুদ্র উঠে পড়ল। যাব না আমি। এক চড়ে অজ্ঞান করে ফেলবো। ফার্স্ট আমি বাদ দিয়ে যা বলছি তাই করো। বেশি কথা যেন না বলতে দেখে। হৈমির চোখ দুটো টলমল হয়ে গেল। ঘুম থেকে উঠে এমন ধমক খাওয়ার জন্য প্রস্তুত ছিল না সে। মিনমিন করে বলল, সকাল সকাল বকছেন কেন? আপনি আমাকে না ঘাঁটতে এলে কি আমি কিছু বলতাম নাকি? আমার কি সূচনা আপুর মতো অত লম্বা চুল যা আপনি কাটতে চাইলে আমি আপত্তি করব না? এমনিতেই ছোট চুল, তার ওপর আপনি কেটে ফেললে তো আমাকে বাজে লাগবে। রুদ্র ট্রাউজারের ওপরই কাবলি পরে নিয়ে বলল, দেখো হৈমি, সবসময় তো কথা বলবে না। যা বলেছে তাই করো, আমি আসছি। বলেই বেরিয়ে গেল। হৈমি ভ্রুকুচকে যাওয়ার পানে চেয়ে মুখ ফুলিয়ে উঠে চলে গেল ফ্রেশ হতে। নিচে যেতেই দাদি বিরক্ত হয়ে হৈমির দিকে চেয়ে বলল, এই যে নবাবের বেটি আসছে, দাও দাও
মুখের সামনে খাবার দাও। জমিদারের কন্যা, খাবার গিলুক। সোফায় বেশ আয়েশ করে বসে পান চিবোচ্ছে দাদি। হৈমি রান্নাঘরের দিকে যেতে নিয়েও থেমে গেল। দাদির দিকে তীক্ষ্ণ চোখে চেয়ে বলল, আমি সকালেই উঠি, আজ একটু লেট হয়ে গেছে, তাই বলে এইভাবে টিটকেরি দিতে হবে? ভালো করে বললেই তো হতো। বলে মুখ ভেঙচে দিয়ে রান্নাঘরের দিকে চলে গেল। এই মেয়ে, তোমার ধরন তো খুব খারাপ। মুখের উপর কথা বলা কোন ধরনের বেয়াদবি? রুদ্র আসুক, আমি বলবো কেমন মেয়ে ধরে আনছস। বড়দের সম্মান দেয় না? হৈমি শুনেও না শোনার ভান করে নয়নার পাশে গিয়ে দাঁড়ালো। সুরভি বেগম বললেন, দেখো মা, তুমি ওনার সাথে কথা বাড়িও না। উনি কিছু বললে চুপ করে শুনবে, উত্তর দেবে না। আর এসব নিয়ে রুদ্রকেও কিছু বলো না, শুধু শুধু অশান্তি হবে। হৈমি কিছু বলল না, জোরপূর্বক হেসে নয়নাকে বলল। কাজে সহায়তা করবে কিনা নয়না না করে শুধু বলল তার পাশে দাঁড়িয়ে থাকলেই হবে। রুদ্রের নানা বাড়ির লোকজন এসে গেছে। এছাড়া নিকটস্থ যত আত্মীয় ছিল সকলেই ধীরে ধীরে এসে পড়ছে। পাড়া থেকেও লোকজন এলো হৈমিকে দেখতে। সুরভি বেগম আর নয়না আপ্যায়ন করতে ব্যস্ত। হৈমির পাশে নয়ন বসে আছে। রুদ্রের দুই মামি টুকটাক কথাবার্তা বলছে। রুদ্রের দাদি পাড়ার আরেক বৃদ্ধ মহিলার সাথে কথা বলছিল। মহিলাটি হঠাৎ বলে উঠল, মেয়ে তো বেশি লম্বা না রে দুর্মা, দেখি চুল আছে কি না। বলতেই রুদ্রের মামাতো বোন সাম্মি হৈমির মাথার চুল বের করে দেখালো। মহিলাটি চোখ মুখ কুঁচকে বলল, সাদা চামড়া ছাড়া কিছুই তো নাই দেখা যায়। বড় বউডার মতন না গায়ে, পায়ের সমান আর না চুল আছে। আমি বড় বউ না দাদি, ছোট বউরা সব দিক থেকে ছোটই হয়। বলে দাঁত কেলিয়ে হাসলো হৈমি। উপস্থিত সকলের চোখ মুখ শুকিয়ে গেল। নয়ন হৈমির হাতে চিমটি কাটতে শুরু করলো, যাতে চুপ করে। রুদ্র মামিরা ইশারায় সমানে চুপ থাকতে বলছে। রুদ্রের দাদির চোখ কটমট করে বলল, রুদ্রের পছন্দ, তাই আমরা আর নাকচ করি নাই। মহিলাটি তাচ্ছিল্যের স্বরে বলল, কি আর করবা, আজকালকার পোলাপানের রুচি দেখে মরে যায়। এরা তো ভবিষ্যৎ না ভাইবাই কাজ করে। রুদ্র দাদুভাই এই বউ নিয়ে রাস্তা দিয়ে হাঁটলে মানুষ বলবো তাল গাছের সাথে তুলসী গাছ। তাছাড়া বাচ্চা হইলে বাচ্চা যদি মায়ের ধরন পায় তাইলে তো কথা নাই, সব কয়টা ডিব্বা হইব। বলেই হাই হতাশ শুরু করলো। হৈমির প্রচণ্ড অপমান বোধ হলো। এমন কথা শুনে সে অভ্যস্ত নয়। পরিবারের এমন জটিলতায় সে কখনো পড়েনি। তাই রেগে মেগে বলল, আপনি কিন্তু আমাকে অপমান করছেন, শুধু শুধু আমার দোষ ধরছেন। আপনি যেভাবে বলছেন মনে হয় আমি দেখতে খুব কুৎসিত, কিন্তু আমি মোটেও কুৎসিত না। আপনাদের থেকে যথেষ্ট সুন্দরী আছি। আর আমি মোটেও খাটো না, বরং আপনাদের ছেলেই খাম্বার মতো লম্বা। তাই ওনাকে গিয়ে কথা শুনিয়ে আসুন, এত লম্বা কে হতে বলেছে ওনাকে? আমার তো এখন চিন্তা হচ্ছে বাচ্চা যদি ওনার মতো খাম্বা হয়, কিন্তু এটা ভেবে আমি তো ওনার দোষ ধরছি না। আপনারা কেন দোষ ধরবেন? মা গো মা, এটা কি মেয়ে গো, শরম লজ্জার বালাই নাই? কেমন করে বাচ্চার কথা মুখে নেই? হাই রে কেল্লা গো, হাই হাই গো গেদুর মা, তোমার ছেলের কপালে এমন পুত্রবধূ জুটলো, শেষ বয়সে বাদ দেবে তো? ও মা, আপনি বাচ্চার কথা বললেন বলেই তো আমি উত্তর দিলাম। লজ্জার কি হলো এখানে? অন্যের বাড়ি এসে আলগা মাতব্বরি দেখাচ্ছেন আপনি, লজ্জা তো আপনার পাওয়া উচিত। তাছাড়া আপনি তো দেখা যায় সিনেমার কুটনি ভিলেনের মতো হয়ে এই বাড়িতে এসেছেন। আমার কি মনে হচ্ছে জানেন, আপনি আমাকে হিংসে করছেন আর এমন ভাব দেখাচ্ছেন যেন আপনি প্রিন্সেস ডায়না আর আমি আপনার চাকরানি। অথচ দেখুন বয়স হয়েও চেহারায় ভাঁজ ধরে গেছে আপনার, আর আমাকে দেখুন যথেষ্ট সুন্দরী। বাইদা পাড়ার কুটনি দাদি, সত্যি করে বলুন তো আমার বরের দিকে আপনার কুনজর আছে কিনা? নয়তো আমাকে নিয়ে আপনার এত জ্বলছে কেন? বসা থেকে দাঁড়িয়ে বেশ ঝগড়ার মুডে বলল হৈমি। যত বড় মুখ না তত বড় কথা, সাহস তো কম না। আমাকে কুটনি বলো? বাপ মা কিছু শেখায়নি নাকি? ও শুনলাম বাপ মাকে অনেক আগেই খেয়ে বসে আছো, এখন কি এই বাড়ির লোকদের খেতে এসেছো? ঠুট কাটা মেয়ে কোথাকার। মা বাবা তুলে একদম কথা বলবেন না বলে দিচ্ছি। আপনি আমাকে যা তা বলবেন আর আমি চুপ করে থাকবো? আমাকে কি বাংলা সিনেমার নায়িকা শাবানা মনে হয় আপনার? ড্রয়িং রুমে হট্টগোল বেজে গেল। কেউ হৈমিকে চুপ করাতে পারছে না। হৈমি সিরিয়াস রেগে গেছে এবার। এদিকে রুদ্র দাদিও মহিলাটির সাথে তাল মেলাচ্ছে। স্বামীকে সুরভি বেগমকে সব জানাতে সুরভি বেগম ছুটে এসে হৈমিকে এক ধমক দিল। হৈমি ঠোঁট ফুলিয়ে বলল, উনি আমাকে...
বাকিটুকু বলতে দিল না সুরভি বেগম। সকলের কাছে ক্ষমা চেয়ে হৈমিকে টেনে টুনে নিয়ে চলে গেল উপরে। পেছন পেছন নয়নও গেল। নয়ন সুরভি বেগমকে বলল, আন্টি আসলে উনি নানা রকমভাবে অপমান করছিল। সুরভি বেগম রেগে বললেন, দেখো মা, শ্বশুরবাড়িতে এসব কথাবার্তা হয়, তাই বলে এভাবে মুখ চালানোটা ভদ্রতার মধ্যে পড়ে না। নয়নের মুখটা চুপসে গেল। হৈমির মুখটাও ভার হয়ে গেল। রুদ্র রুমে এসে হাত ছাড়ল। সুরভি বেগম যাওয়ার আগে আরও কয়েকটা কথা বলে হৈমিকে বলে গেলেন, রুদ্র যেন এসব জানতে না পারে, অনেক অশান্তি হবে। রুম ছাড়া বাইরে যাবে না, এ বাড়ির লোক ছাড়া যেই আসুক কারোর সাথে কথা বাড়াবে না। ভেতরে সব খবর রুদ্রের কানে ঠিক পৌঁছে দিল তার মামাতো ভাই শোভন। হৈমির রিয়াক্টের কথা শুনে রুদ্র আর কিছু বলল না। দাদিকে এমনিতে সহ্য করতে পারে না। দাদির ওপর ক্ষোভটা যেন আরও দ্বিগুণ বেড়ে গেল তার, কিন্তু প্রকাশ করলো না। সন্ধে 7টা বাজে। শ্যাম মিয়া নয়ন মিলে হৈমিকে মেহেন্দি পরিয়ে দেওয়ার জন্য নিয়ে গেল ছাদে। আগামীকালই অনুষ্ঠান। ছাদে ছোট করে স্টেজ সাজানো হয়েছে। মেহেন্দি পরানো হবে, সেই সাথে ছোটরা মিলে একটু আনন্দ ফুর্তি করবে আর কি। রুদ্র সারাদিন প্রচণ্ড ব্যস্ত ছিল। তার ব্যস্ততা তবুও শেষ হয়নি। পুরো বাড়িটায় লোকসজ্জায় সজ্জিত করেছে। কাল ভোরে সিঁড়ির দুপাশে গাঁদা ফুল দিয়ে সাজানো হবে। সে বিষয়ে কথা বলছে লোকদের সাথে রুদ্র। মায়ের সদর দরজায় আসতেই রুদ্র মুখে হাসি টেনে বলল, আরে বেই সাহেব, এত দেরি যে? আরও আগে আসা উচিত ছিল। আন্টি আঙ্কেল কোথায়? মাহের মৃদু হেসে বলল, ওই আর কি, অফিস থেকে দুদিনের ছুটি নিয়ে বাড়ি ফিরে তারপর এখানে এলাম। নয়ন বলেছিল কি সব গান বাজনা করবে, তাই এটা নিয়ে এলাম। আর মা বাবা কাল সকালে এসে পড়বে। রুদ্র মাহিরের হাতের দিকে চেয়ে বলল, গান তো তোমার ফ্যাশন, রাইট? জোরপূর্বক হাসল মাহির। রুদ্র বলল, তাহলে গানের জন্য সকলে সর্বপ্রথম তোমাকে স্মরণ করবে, এটাই তো স্বাভাবিক। ওরা সবাই ছাদে আছে, ওখানে পাবে সবাইকে। বলে রুদ্র তার পাশে থাকা লোকটিকে নিয়ে বাইরে চলে গেল। কথা বলতে বলতে মায়ের এক দীর্ঘশ্বাস ছেড়ে সিঁড়ির দিকে পা চালালো। ছাদে যেতেই দেখতে পেল এক ঝাঁক মানুষ জন গোল হয়ে বসে আছে স্টেজে। সকলের হাসির শব্দ স্পষ্ট শোনা যাচ্ছে। সকলের মাঝখানে বসে আছে হৈমি। পরনে লাল টুকটুকে সালোয়ার কামিজ, মাথায় লাল ওড়না দিয়ে ঘোমটা দেওয়া, একদম বউ বউ লাগছে। লাল রঙে পুরো মুখ জুড়ে আলাদা এক স্নিগ্ধতা ছেয়ে আছে। দুহাত ভর্তি করে মেহেন্দি লাগিয়ে দিচ্ছে দুজন মেয়ে। তার পাশে বসে আছে নয়ন, আরও পরিচিত অপরিচিত মুখ। হৈমি সকলের সাথে গল্প করছে, মাঝে মাঝে শব্দ করে হেসে উঠছে। ঠোঁটের করে তার অসম্ভব সুখের হাসি। সেই হাসি দেখেই যেন বুকটা শীতলতায় ভরে গেল। এই হাসিতে যেন সব ব্যথা নিমেষেই ভুলে যাওয়া যায়। এই হাসি দেখলেই ইচ্ছে করে হাজার ভাগ ত্যাগ স্বীকার করতে। আবার কখনো কখনো বুকটা কেঁপে ওঠে। এই মানুষটা যে সবটা জুড়ে রয়েছে তার, অথচ তার সবটা জুড়ে রয়েছে শুধু রুদ্র। এই মানুষটার শূন্যতা প্রতিটা রাজ্যে খুবই যন্ত্রণা দেয়। মাঝে মাঝে ইচ্ছে করে সামনে গিয়ে খুব শক্ত করে জড়িয়ে ধরে এক নিঃশ্বাসে প্রশ্ন করতে, আমার ভিতর বাহিরে সবটা জুড়ে তুমি থাকলে, অথচ ভাগ্যেই থাকলে না, এ কেমন থাকার থেকে গেলে তুমি? মায়েরকে দেখে নয়ন এবং হৈমি দুজনেই প্রচণ্ড খুশি হলো। নয়ন উঠে আসতে মায়ের গিটারটা রাখতে বলল। নয়ন গিটার নিয়ে হৈমির পাশে রাখলো। তারপর চেয়ার টেনে স্টেজের সামনে বসতে বলল মাহিরকে। মায়ের আশেপাশে যেয়ে জিজ্ঞেস করলো, নয়না কোথায়? আপুর শরীরটা ভালো নেই, সারাদিন ব্যস্ততায় ছিল, রুমে শুয়ে রেস্ট নিচ্ছে। মাহির আর কোনো প্রশ্ন করলো না। হৈমি সকলের সাথে গল্পে মুজে আছে। নয়ন আরেকটা চেয়ার টেনে মাহিরের পাশে বসলো। দুজনই টুকটাক কথা বলছে। হঠাৎ মাহিরের খেয়াল হলো বড়রা ছাড়া সকলেই আছে, শুধু সূচনা বাদে। সে কি তাহলে সব কিছু থেকে এখনো নিজেকে গুটিয়ে নিচ্ছে? পুরো বাড়ি জুড়ে যেখানে সকলের আনন্দের শেষ নেই, সেখানে সে কি নিজের একাকিত্বকে আপন করে নিয়েছে? বিষণ্ণ মনে মুখ গুজে বসে আছে রুমে। এবারের কেউ কেন তাকে এখানে নিয়ে আসেনি? সকল প্রশ্নের উত্তর মেলাতেই নয়নকে বলল, সূচনাকে দেখছি না যে। সূচনা আপু তো সারাক্ষণ পড়ায় টেবিলে বসে থাকে। আমি বলেছিলাম এখানে আসতে, হৈমিও বলেছিল, কিন্তু আপু বলল তার এত হই হট্টগোল ভালো লাগে না, তাই আর জোর করিনি। তাছাড়া আপুকে দেখে কেমন ভয় লাগে, মনে হয় ভীষণ রাখি। হৈমিও সূচনা আপুকে খুব ভয় পায়। মায়ের হৈমির দিকে তাকালো, মৃদু হেসে বলল, নিচে গিয়ে সূচনাকে বল আমি উপরে আসতে বলেছি, যদি না করে তাহলে বলবি খুব জরুরি কথা আছে। নয়ন ভ্রুকুচকে তাকালো। মাহের নয়নের মাথায় টোকা মেরে বলল, ওভাবে তাকাস কেন? বাড়ির সকলে মিলে এত মজা করছে, এই একটা মানুষ রুমে মুখ বুঝে থাকলে কি ভালো দেখায়? কিন্তু ভাইয়া আপু তো।
বাকিটুকু বলার আগে মাহের বলল, আব্বু তো কিছুই না। দেখ, আমি যদি এখানে এসে তোদের আনন্দে ভাগ বসাতে পারি, ও কেন পারবে না? তাছাড়া বাড়ির অনুষ্ঠানে বাড়ির মেয়ে রুমে বসে থাকলে বিষয়টা কিন্তু দৃষ্টিকটু, নানা রকমভাবে কথা উঠবে। আর সত্যিটা যদি কোনোভাবে সকলের কানে যায়, অনেক ধরনের মন্তব্য করবে। সব দিক ভেবেই বলছি, ওকে উপরে নিয়ে আয়। একজনকে রেখে এভাবে আমরা আনন্দ করতে পারি না। নয়ন অবাক দৃষ্টিতে তাকিয়ে রইল। ভাইকে যত দেখছে ততই অবাক হচ্ছে সে। এত ভালো কেন তার ভাই? পরক্ষণেই ভাবল, তার ভাইকে তো ভালো হতেই হবে, তার ভাই সব থেকে সেরা। মুখ ফুটে বলেও ফেলল, ইউ আর গ্রেট ভাইয়া। আমার খুব দুঃখ হয় হৈমির জন্য, ও তোমার মতো একজনকে হারালো। মাহের চোখ রাঙিয়ে চুপ করতে বলে ফিসফিস করে বলল, আমি যদি হৈমির জন্য পারফেক্ট হতাম, তাহলে উপরওয়ালা হৈমির ভাগ্যে আমাকেই লিখতো। যেহেতু হৈমির ভাগ্যে আমাকে লেখেনি, তার মানে আমি ওর জন্য পারফেক্ট নই। ওর জন্য রুদ্র, আর রুদ্রের জন্য ওই পারফেক্ট। এবার যে কাজ দিয়েছি সেটা কর। স্টেজ থেকে উঠে এসে মাহেরের পাশে বসলো হৈমি। দুহাত মাহেরের দিকে মেলে দিয়ে হাসি হাসি মুখে জিজ্ঞেস করলো, ভাইয়া দেখো তো কেমন হয়েছে। মাহের হৈমির মেহেন্দি রাঙা হাতের দিকে চোখ বুলালো, মৃদু হেসে বলল, খুব সুন্দর হয়েছে হৈমি, খুব ভালো লাগছে। হৈমি দাঁত কেলিয়ে মাথা দুলিয়ে হেসে বলল, দেখতে হবে না কার হাত, এটা হচ্ছে হৈমির হাত, ভালো তো হতেই হবে। তুমি মেহেন্দি দিবে, ওদের কাউকে বলবো দিয়ে দিতে। তুমি কি সুন্দর, এখানে এসে বসো। আর ওই গোমরা মুখোটা একেবারের জন্য এখানে আসেনি জানো কেন বলো তো? একটাবার আসলে কি মহাভারত অশুদ্ধ হয়ে যেত। মাহের বুঝলো হৈমি রুদ্রকে মিস করছে, তাই এভাবে অভিমানী অভিযোগগুলো করছে। হালকা কেসে উঠে বলল, আমি মেহেন্দি দিব না। মেহেন্দি দিলে গিটার বাজাবো কি করে? আর রুদ্রকে দেখলাম খুবই বিজি, কালকে এত লোকজনের আয়োজন করা হচ্ছে, বুঝোই তো, রাগ করো না। বয়েই গেছে আমার রাগ করতে না, আসলে উনি না আসতেই ভালো হয়েছে, আমরা বেশি করে মজা করতে পারবো। ওনার ওই গোমরা মুখ দেখেই তো সব মজা ভেস্তে চলে যাবে। মুখ ভেঙচি দিয়ে বলল হৈমি। তা দেখে মাহের হেসে ফেলল। সূচনা ছাদে এসে দেখতে পেল মাহের হৈমির সাথে বসে গল্প করছে, তাই সিদ্ধান্ত নিল চলে যাবে। এখানে সবাই হৈমিকে নিয়ে বিজি, কারো কি আর সময় হবে তার সাথে কথা বলার? কিন্তু নয়ন যে বলল উনি ডেকেছে, জরুরি কথা বলবে। কি হলো আপু, চলো। চমকে তাকালো নয়নের দিকে, জোরপূর্বক হেসে এগিয়ে গেল। হৈমি সূচনাকে দেখা মাত্রই উঠে দাঁড়ালো, বলল, আপু এসেছো, বসো এখানে বসো। এই দেখো আমার মেহেন্দি সুন্দর হয়েছে না? সূচনা জোরপূর্বক হেসে বসলো, বলল, খুব সুন্দর হয়েছে। নয়ন, হৈমি, স্বামী আরও কয়েকজন মিলে স্টেজে গিয়ে বসলো। সকলে মিলে ভাবছে ফার্স্ট কি গান শোনাতে বলবে মাহেরকে। কি বলবেন বলুন, আমার কিছু কাজ আছে, তাড়াতাড়ি নিচে যেতে হবে। মাহের তাকালো সূচনার দিকে। বিষণ্ণ মুখটা দেখে বড্ড মায়া হলো তার। চোখের নিচের কালি পড়ার দাগও এড়ালো না তার চোখে। মৃদু হেসে বলল, এভাবে কেন গুটিয়ে রাখছেন নিজেকে? স্বাভাবিক হওয়ার চেষ্টা করুন, আপনি পারবেন, শুধু চেষ্টা করুন। আপনি কি এসব বলার জন্য ডেকেছেন? এসব নিয়ে এর আগেও অনেক কথা হয়েছে। আপনি চিন্তা করবেন না আমার জন্য। আপনার ভালোবাসার মানুষের কোনো সমস্যা হবে না। আমি তার থেকে দূরে থাকারই চেষ্টা করছি। কথাটা শুনে মাহিরের খুব খারাপ লাগলো। হৈমির ভালো থাকার জন্য সূচনাকে বোঝালো মায়ের চাই সূচনাও ভালো থাকুক। সে এতটা সেলফিশ না যে একজনের সুখের জন্য আরেকজনের সুখ বিসর্জন দিতে বলবে। তাই বলল, আমি আপনার সুখ কেড়ে নিয়ে ওকে সুখী করতে চাইনি। তার ছেলের হাসি দিল সূচনা। দীর্ঘশ্বাস ছেড়ে বলল, তবুও তো সে সুখী হয়েছে আর আমি দুঃখী। উপরওয়ালায় ওদের জুটি মিলিয়ে এ দুনিয়ায় পাঠিয়েছে, এখানে সত্যি আমাদের কিছু করার নেই। আপনার জন্য হয়তো রুদ্রের থেকেও বেটার কেউ আছে। আমরা যদি মোনাজাতে কাউকে মন থেকে চেয়েও তাকে না পাই, তাহলে বুঝতে হবে তাতে আমাদের মঙ্গল ছিল না, বিধায় উপরওয়ালা আমাদের চাওয়া পূরণ করেনি। যদি সেই চাওয়াতে মঙ্গল থাকতো, তাহলে অবশ্যই সেই চাওয়া পূরণ করতেন। তার মানে হৈমিকে আপনি পাননি, ওর থেকে বেটার কাউকে উপরওয়ালা রেখেছে আপনার জন্য। সে বেটার কারোর জন্য অপেক্ষায় আছেন। নিরাশ হলো মাহের। বুক চিরে এক দীর্ঘশ্বাস বেরিয়ে এলো। আসলে মানুষকে সান্ত্বনা দেওয়া খুব সহজ, কিন্তু সেই সান্ত্বনা নিজের মধ্যে নেওয়াটা খুবই কঠিন। তবে কঠিন হলেও যা সত্যি তা সত্যি। তাই বলল, হ্যাঁ, উপরওয়ালা যা ভাগ্যে রেখেছেন তাই মেনে নেব এবং তাতে এই শুকরিয়া আদায় করব। সূচনা মৃদু হেসে বলল, আচ্ছা থাকুন, আমি আসছি। উঠে দাঁড়াতেই মাহের সূচনার হাত ধরে ফেলল। জোর করে বসিয়ে দিয়ে হাতের তালুর দিকে ইশারা করে বলল, মেহেন্দি পরবেন না? সূচনা তীক্ষ্ণ চোখে তাকালো। হাত ছাড়ানোর চেষ্টা করতেই মাহের ছেড়ে দিল, বলল, সরি। সূচনা মনের বিরক্তি মনে চেপেই বলল,
এত সুখ আমার নেই যে আমি মেহেন্দি পরে অনুষ্ঠান উদযাপন করব। যদি আমি পরিয়ে দিই? আশ্চর্য হয়ে তাকালো সূচনা। ভ্রুযোগাল কুচকে বলল, আপনি মেহেন্দি পরাবেন? ফান করছেন? ছেলেরা মেহেন্দি পরাতে জানে? আমার তো বিলিভই হচ্ছে না। আপনি পরবেন কিনা সেটা বলুন, তারপর ছেলেরা মেহেন্দি পরাতে জানে কিনা জানে না সেটা বুঝতে পারবেন। কৌতূহলী হয়ে বলল, আচ্ছা পরান দেখি কেমন পারেন। মায়ের নয়নকে ইশারা করতে নয়ন এলো। সব শুনে নয়ন তো চেঁচিয়ে উঠে বলল, ও মাই গড ভাইয়া, তুমি মেহেন্দি পরাবে, তাও সূচনা আপুকে? সূচনা ইতস্তত বোধ করতে লাগলো খুব। তা দেখে মাহের চোখ মেরে নয়নকে চুপ করতে বলতেই নয়ন চুপ হয়ে গেল। হৈমি অন্য সময় হলে কথা বলে কান ঝালাপালা করে ফেলতো, কিন্তু সূচনার মুড খেয়াল করে টু শব্দটিও করল না। মাহের খুব যত্ন সহকারে এক হাতে সূচনার হাতের পিঠ রেখে আরেক হাতে সূচনার হাতের তালুতে মেহেন্দি পরিয়ে দিচ্ছে। নয়ন হৈমি উৎসুক হয়ে চেয়ে আছে। স্বামী মেহেন্দি পরানো ভিডিও করছে। শোভনও একটা চেয়ার টেনে তাদের পাশে বসে যোগ দিল আড্ডায়। একে একে সবাই গোল হয়ে বসে পড়ল মাহের সূচনার পাশে, আর ওরা মাঝখানে। এই দৃশ্য টের পেয়ে হঠাৎই সূচনা লজ্জা পেল খুব। মাহের একটু পর পর সূচনার দিকে তাকাচ্ছে আর মেহেন্দি পরাচ্ছে। মাহের যখন আবারও সূচনার দিকে তাকালো, ঠিক তখনই সূচনাও তাকালো মাহেরের দিকে। দুজনের চোখাচোখি হতেই দুজন বেশ অপ্রস্তুত হয়ে গেল। এই দৃশ্য সুরফোন থেকে হাসি ঠাট্টায় মেতে উঠল। নয়ন আর হৈমিও খিলখিল করে হেসে উঠল। লজ্জার অস্বস্তিতে সূচনা হাত সরাতে মাহিরের হাতটা চেপে ধরে বলল, সরাচ্ছেন কেন? এটুকুতে বাজে লাগবে, দাঁড়ান পুরোটা শেষ করে নেই। বলে গভীর মনোযোগ দিয়ে আর্ট করতে লাগলো। মাঝে মাঝে জিভা দিয়ে ঠোঁট দুটো ভিজিয়ে নিচ্ছে। সূচনা লক্ষ্য করলো মায়ের খুব যত্ন সহকারে গভীর মনোযোগ দিয়ে তাকে মেহেন্দি দিয়ে দিচ্ছে। মনে হচ্ছে সারা দুনিয়া ভুলে গিয়ে কাজটা করছে সে। এমনটা কেন মনে হচ্ছে তার? সত্যিই কি তাই? হৈমিকে এক সেকেন্ডের জন্যও কি ভুলেছে সে? পরক্ষণে চমকে গেল সূচনা। মায়ের হৈমিকে এক সেকেন্ডের জন্য ভুলেছে কিনা জানে না, কিন্তু সে ভুলেছে এক সেকেন্ডের জন্য হলেও রুদ্রকে ভুলেছে সে।